জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে জোর চর্চায় একটি খবর, সংসদে এই কোন অভিষেক? হ্যাঁ, 10-15 বছর পর সংসদে দেখা গেল একেবারে অন্য অভিষেককে। হ্যাঁ বন্ধুরা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি, কিন্তু এই কোন অভিষেক অনেকেই বোধহয় ঠাউর করতে পারছেন না। দলের তরুণ এক সাংসদ তিনি তো আবার বলেই ফেললেন যে আমরা তো বুঝতেই পারছি না এই সংসদে বিরোধী দলনেতা কে, সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে এতটাই ঝাঁঝালো বক্তব্য, একেবারে কংক্রিট বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যেই তার বিভিন্ন অধিবেশনে উপস্থিতির হার নিয়ে একটা জোর চর্চা হতো। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন সেই 2014 সাল থেকে, সেই সাংসদ হওয়ার পর এবং এবার তো দেখা গেল এই 2024 লোকসভা নির্বাচনে 7,10,000 অর্থাৎ সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেলেন, এই রাজ্যেরও সাংসদদের লড়াইয়ের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেলেন এত ভোটের মার্জিনে জয়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে বিভিন্ন অধিবেশনে উপস্থিতির হার নিয়ে যেমন দলের মধ্যে সাংসদদের অস্বস্তি ছিল, বলাই বাহুল্য, হয়তো সেটা অফ ক্যামেরা তারা বলেছেন, হয়তো সেটা ঘনিষ্ঠ মহলে বলেছেন, প্রকাশ্যে না বললেও অন্যদিকে বিরোধীদের কাছে এটা একটা মোক্ষম হাতিয়ার ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অধিবেশনই অ্যাটেন্ড করেন না। সমস্ত কিছুর জবাব দিয়ে দিলেন এবার বাজেট অধিবেশন চলাকালীন। তার আগে থেকেই বলা ভালো, চাচা ছোলা ভাষায় সরকার পক্ষকে শুধু কোণঠাসাই করলেন না, বুঝিয়ে দিলেন ইন্ডিয়া জোটে কংগ্রেসের একক দাদাগিরি চলবে না। হ্যাঁ, বুঝিয়ে দিলেন যে কংগ্রেস একক সিদ্ধান্ত নিতে পারে না। এটা যেমন তিনি বুঝিয়ে দিলেন, তার সেখানে একেবারে বলিষ্ঠ বক্তব্যে অপরদিকে সরকার পক্ষকেও বুঝিয়ে দিলেন জাতীয় রাজনীতিতে তৃণমূল সংসদে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে যে তৃতীয় শক্তিধর দল, 42টি আসন তাদের দখলে রয়েছে, সেই মেজাজই কার্যত দেখা গেল তার ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, কখনো বিনয়ী হয়ে কখনো বা নরমে গরমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন এবার শুধু রাজ্য রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটে এবং সংসদে যে 42 আসন রয়েছে তার যে কতটা শক্তি তৃতীয় শক্তিধর দল হিসেবে এবং প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রে যে বিভিন্ন রকম আমূল পরিবর্তন আসবে, তিনি যে সংগঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় শুধু দায়িত্ব নিয়ে পালন করেন এমন না, তার বক্তব্য যে একেবারে কংক্রিট বক্তব্য, তার বক্তব্য যে দল কেন জাতীয় রাজনীতিতেও এবার মান্যতা পাচ্ছে বা পাবে, এই বক্তব্য 21শে জুলাইয়ের পর সংসদে দাঁড়িয়ে বক্তব্য আরো একবার বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো বিষয় যেটা হচ্ছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কি তাহলে রাজ্য রাজনীতিতে তো তিনি সেনাপতি ছিলেনই, এই বক্তব্যের দ্বারা বন্ধুরা আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের বক্তব্য সংসদে দাঁড়িয়ে 2014 সাল থেকে 2024 10 বছরে এহেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ দেখেনি বন্ধুরা, যেটা এবার দেখা গেল এই চলতি অধিবেশনে। তার এই বক্তব্য শুধু নয়, তার এই রণংদেহী মেজাজ, একেবারে বলিষ্ঠ কণ্ঠ, এবার কি তাহলে অভিষেকের নবনির্মাণ হচ্ছে জাতীয় রাজনীতিতেই? এই রাজ্যের মানুষ বা রাজ্যের ভোটাররা বা রাজ্য রাজনৈতিক স্তরের মানুষজন জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি একটি নাম তৃণমূলে থাকে সেনাপতি হিসেবে, আরো অনেক নাম আছে, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের নামটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ আবার বলেন পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীতে যদি কাউকে মুখ্যমন্ত্রীর পদের জন্য নির্বাচন করা হয় বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা দলের অন্দরেও চর্চিত এবং রাজ্য রাজনৈতিক মহলেও চর্চিত। তো এ তো গেল রাজ্যের প্রেক্ষিত, জাতীয় রাজনীতিতেও কি এবার কংগ্রেসের যেমন রাহুল গান্ধী, আমরা যেমন অখিলেশ যাদব, এই সমস্ত আমরা যেমন দেখছি, যেমন স্ট্যালিন, এবার জাতীয় রাজনীতিতে তাহলে কি এই ইয়াং ব্রিগেডের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটা বলিষ্ঠ মুখ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের তরফে? জাতীয় রাজনীতিতেও কি এবার তাহলে অভিষেকের নবনির্মাণ, অভিষেকের অভিষেক ঘটছে? এই বলিষ্ঠ বক্তব্য সংসদে দাঁড়িয়ে একেবারে সকলকে স্টান্ট করে দেওয়া, চুপ করিয়ে দেওয়ার মতো বক্তব্য,
কিভাবে দেখছেন বন্ধুরা? নাকি যে 10 বছরে তার কেন আসেন না সংসদে, কেন অধিবেশনে গড় হাজির, কোন ধরনের সাংসদ তিনি, লোকসভা নির্বাচনে তার রেকর্ড 7 লক্ষের ওপরে মার্জিনের জয় এবং সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য, এই দুই মিলিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে জন্ম দিলেন তার ভূমিকায়? কিভাবে দেখছেন বন্ধুরা? অবশ্যই জানাবেন। আপনাদের বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা আপনাদের বক্তব্যের ওপরই অনেকখানি একেবারে দিশা দেখতে পাই, অনেকটা গতিপথ দেখতে পাই, সে কারণে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলটিতে এখনো যারা আমার দর্শক বন্ধু হননি, ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান, যাতে আগামী দিনে এই ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের মতামত জেনে কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারি। ভালো থাকুন, কমেন্ট করতে ভুলবেন না।